আজকে দেখি, আজকে যেটা দেখবো নিম গাছ এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন। আমরা এই দুইটা জিনিস দেখবো। এট ফার্স্ট আমরা যে বিষয়টা দেখবো, আসো আমরা পড়াই চলে আসে আর কি। নিম গাছ হচ্ছে ছোট গল্প একটা। ছোট গল্প মানে ওই যে ছোট গল্প শুনতে শুনতে মনে হয় ছোট লোক টাইপের, এমন কিছু না। এটা হচ্ছে একটা ছোট গল্প। ছোট গল্পের মূল কাহিনী হচ্ছে এমন ভাবে পড়তে হবে যাতে কি হবে, অনেক মজা থেকে যাবে। এবং এই নিম গাছের লেখক হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। হ্যাঁ, বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। মনে করো রবীন্দ্রনাথের পরে যদি কোনো বিখ্যাত ছোট গল্পকার থাকে সেটা হচ্ছে বনফুল। বনফুলের ছোট গল্প হচ্ছে তোমার অনেক মজাদার। ওই যে সিঙ্গারা সমুচা যেমন মজাদার মনে হয় না, ঠিক তেমনি নিম গাছ মানে বনফুলের ছোট গল্পগুলো অনেক মজাদার টাইপের। আমরা এগুলো পড়েছি আর কি। প্রথমেই চলে আসি লেখক পরিচিতিতে। দেখো, বনফুল বা বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুল কেন, বনফুলটা হচ্ছে কি কারণে আছে, এটার ছোট্ট একটা কাহিনী আছে। এই বনফুল বা বলাই চাঁদ মুখোপাধ্যায়, বনফুল মুখোপাধ্যায় বলাই চাঁদ মুখোপাধ্যায় হচ্ছে যে স্কুল বা কলেজে পড়তো। সে কলেজে তা হঠাৎ সে লেখা করতো আর কি। তোমার ওই যে কিছু লেখালেখি করতো কলেজে থাকাকালীন সময়। হ্যাঁ, যখন কলেজে থাকাকালীন সময় কিছু লেখালেখি করতো তখন কি হতো, ওই টিচাররা যাতে তাকে না জানতে পারে যে এটা বলাই চাঁদ লিখেছে, তখন তিনি বলাই চাঁদ বাদ দিয়ে তিনি এই বনফুল নামটা ব্যবহার করতেন যাতে কেউ চিনতে না পারে। তখন ওই পত্রিকাতে লেখা হতো। তখন তিনি একটা হ্যারাসমেন্ট ফিল করতেন, হ্যাঁ তুই কলেজে পড়ে লেখালেখি করছ আমার জানাস নাই, এই যে ভাবটাব না যাতে না হয়, তার নিয়ে যাতে কোনো কথা না হয়, এই জন্য তিনি কি করতেন, কলেজে থাকাকালীন সময় তিনি কবিতা গল্প এগুলা লিখতেন। তখন এই যে তিনি বলাই চাঁদ মুখোপাধ্যায় নামটা ব্যবহার করতেন না, তিনি ব্যবহার করতেন বনফুল, এটাকে বলা হয় ছদ্মনাম আর কি। দেখো, প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়, জন্ম 1899 সালের 19 জুলাই, মৃত্যু 1976 সালের 9 ফেব্রুয়ারি। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তনি, উর্মিমালা এবং দূরবীন। দূরবীন ইত্যাদি তার অনেক গল্প গ্রন্থ আছে, তোমরা এটা এগুলা দেখে ফেলবা, কারণ এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। উনি কি মেলা মেল না ফিমেল? অবশ্যই মেল। কি কও, তোমার বলাই চাঁদ মুখোপাধ্যায় কি মনে হচ্ছে তোমার ফিমেল? তোমার বেটি বেটি লাগতেছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে তৃণখণ্ড, কিছুক্ষণ দৈরাত্য, নির্মোক, হ্যাঁ, তারপরে হচ্ছে সে ও আমি, হ্যাঁ, জঙ্গম, অগ্নি ইত্যাদি তার উপন্যাস। বাস্তব জীবন এবং জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানে তার গল্প এবং উপন্যাস নিপুণ ভাবে প্রকাশিত হয়েছে। এই নিপুণ শব্দটি অনেক বেশি পছন্দ করেন উনি। নিপুণ শব্দের অর্থ কি? নিপুণ শব্দের অর্থ হচ্ছে দক্ষ, ঠিক আছে তো? অর্থাৎ নিপুণ, নিপুণা, হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ ব্যবহার হতে পারে, এগুলাকে দক্ষ বলা হয়। এখন কি ভালো কবি এ, তৈরি হচ্ছে? নোবেল অবশ্যই হচ্ছে না। তুমি আমি যা লিখবো তাই কবিতা। তুমি ওই যে বর্তমানে একটা কি জানি কবিতা বেরোইতেছে না, বইমেলাতে গেলে কত রকম কবিতা দেখা যায়। মনে বইমেলায় তুমি যাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে, তুমি ছাদের এলো চুলে দাঁড়িয়ে আছো, তোমায় দেখতে দেখতে মেন হলে পড়ে গেলাম, ভেসে উঠলাম বুড়ি গঙ্গায়, সাঁতরিয়ে সাঁতরিয়ে আবার ঠিকানা খুঁজলাম তোমার। এই যে এইসব তো কবিতা লিখতেছে বর্তমান, বুঝো নাই? আমি বসে বসে বানায় ফেললাম, আমার মতো এমন কত কবি আছে, এরা বই লিখে বেড়াইতেছে। বুঝতে বুঝো বুঝো না, ও ভাইয়া সুন্দর কবিতা এমন কত কবিতা আছে। ওই যে বর্তমানে কি জানি ফেসবুকে ঢুকলেই তোমার এলাকা ছাইড়া যাচ্ছি, আরে তুই যাইতেছস মরগা, তুই বুড়িগঙ্গার পানিতে মর, তোর বলার কি আছে? হ্যাঁ, তুই কুয়ায় মর, তুই যা এখানে হেনে যা, এটা বলার কি আছে আর কি। যাই হোক, এছাড়াও বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী কবিতা, জীবনী নাটক, শ্রী মধুর কি শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি তার অন্যান্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। টাইটেল তো সব টিকটকার রাই কবি। হ্যাঁ, ওই যে এমন কবি, এমন আর তুমি লেখক পাবা, এই বলয়চাঁদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বিভূতিভূষণ, মাইকেল মধুসূদন, এমন কবি আর পৃথিবীতে জন্মাবে না। এখন আমি দেখো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আজকে আবার সাহিত্যিকের ক্লাস, ও আচ্ছা। যাই হোক, কৈশোর থেকে লেখালেখি শুরু করেন, শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকাতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন। তাই দেখছো, মানে যাতে হ্যারাসমেন্ট না করে কেউ।
হুম 1915 সালে, দেখো এই সালটা মনে রাখো, 1915 সালের খ্রিস্টাব্দে, 15 খ্রিস্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। তাহলে সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে কত সালে? 1915 সালে। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা, ব্যঙ্গ কবিতা মানে কি? ব্যঙ্গ কবিতা মানে হচ্ছে কি কবিতা? সেটা হচ্ছে কি ব্যঙ্গ করে। যেমন তোমরা কোনো মুভি দেখছো নাকি, সেই মুভির যে 300 BC মুভিটা কি দেখেছো? ইংলিশ, সরি শুধু 300, এটার কিন্তু একটা ব্যঙ্গ কবি, ব্যঙ্গ সিনেমা আছে। মানে একই সিনেমার কাহিনী নিয়ে একটা ব্যঙ্গ সিনেমা তৈরি করবে। হুম তারপরে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 300 না, হ্যাঁ 300 না 3000, 3000 BC-র কথা বলতেছে না, 300 একটা রোমান মুভি, ওই যে যুদ্ধ, যুদ্ধ নিয়ে আর কি। যাই হোক 300, আচ্ছা যাই হোক। এখন এই যে এটা নিয়ে কিন্তু একটা হাস্যরসাত্মক মুভি আছে, ওটাকে বলা হয় ব্যঙ্গ মুভি। কবিতার ক্ষেত্রেও ঠিক তেমনি, একটা কবিতা হুবহু একটা কবিতা, ওই কবিতার উপর ডিপেন্ড করে তুমি যখন একটা একই রকমের একটা হাস্যরসাত্মক কবিতা তৈরি করবা, ঠিক আছে, সেটাকেই বলা হবে ব্যঙ্গ কবিতা। প্যারোডি বলতেও একই রকম জিনিস, ব্যঙ্গ প্যারোডি একই জিনিস। ওটা 300 BC। আচ্ছা যাই হোক, এখন বলতেছে প্যারোডি র্যান্ডম ভিডিও চ্যানেল। আচ্ছা যাই হোক, প্যারোডি কবিতা লিখে সাহিত্য জগতে নিজের আসন স্থায়ী করেন। এছাড়াও নিয়মিত প্রবাসী ভারতীয় এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোট গল্প প্রকাশ করেন। তাহলে তোমরা কি র্যান্ডম ভিডিও চ্যানেল, আচ্ছা জানি না। যাই হোক, এটা হচ্ছে ছোট গল্প প্রকাশ করেন এছাড়াও তিনি, ঠিক আছে। অর্থাৎ ওই যে তোমার ওই যে তোমরা যদি ওই ইয়ে দেখো, প্যারোডি বলতে হচ্ছে তোমার ওই যে আশিস চাঞ্চালানির একটা ভিডিও আছে, আমি দেখলাম সেদিন। ওদের ওই বিভিন্ন ধরনের সামাজিক বিভিন্ন বিষয় যখন থাকবে, বাস্তব জীবন, ওইটা যখন একটু হাসির রসাত্মকের মাধ্যমে উঠায় তোলা হবে, সেটাকে উঠিয়ে তোলা হবে এবং হাসির মাধ্যমে, সেটাই হচ্ছে প্যারোডি। কবিতার ক্ষেত্রেও ঠিকই, একই কবিতা লিখেছে অনেক, ওইটাকেই আবার যখন তুমি কি করবা, ওই হাসির মাধ্যমে তুলে ধরবা, সেটাকেই বলা হবে প্যারোডি। ঠিক আছে, তো মনে থাকবে। তো আর কি কারোর কোনো কোশ্চেন আছে প্যারোডি কমেডি বা ব্যঙ্গ নিয়ে? দেখো আমরা একটু আসো সমালোচনা আলোচনা নিয়ে করি আর কি। দিতে গিয়ে রাস এনিমির উপর, আচ্ছা যাক, ভাইয়া প্রতিদিন আপনি ক্লাস নেবেন প্লিজ তুমি। আচ্ছা, বলছে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। ছালটা মানে কি? গাছের ছাল। হ্যাঁ, পাতাগুলা ছিঁড়ে শিলে পিষছে কেউ। মানে এমন একটা, তুমি ইমাজিন করো, কোনো গাছ কিচ্ছু না, মানে ছাল ছাল তুলতেছে একটা গাছ। কার ছাল তুলে? তোমার ছাল তুলবে নাকি? তুমি দাঁড়ায় আছো, একটা চাকু নিয়ে এসে একটু একটু করে ছাল তুলবে না? হ্যাঁ, এখানে কি হবে? এখানে কি বলতেছে যে হচ্ছে কি করবে এখানে, সরি, হ্যাঁ এখান থেকে কি ছাল তুলবে, পাতা পারবে, তার মানে নিশ্চিত কোন একটা গাছের কথা বলছে। আমরা এখনো জানি না কি গাছ, তাই না? একটা গাছের কথা কিন্তু বলছে, যে গাছের কি আছে, পাতা আছে, যে গাছের ছাল আছে, তাই না? আচ্ছা, কেউ বা ভাবছে গরম তেলে, কি গরম তেলে ভাবছে? তোমাকে নিয়ে ভাবছে না, কোনো পাতা বা ছাল এগুলা নিয়ে। খোস দাঁত হাজা চুলকানিতে কাজে লাগে। অনেকেই কোশ্চেন করবে খোস দাঁত কি, হাজা কি, চুলকানি কি? হ্যাঁ, এটা কোশ্চেন তোমাদের অহরহ থাকবে। আমি বলে দিচ্ছি, খোস দাঁত মানে এক ধরনের দাঁত চুলকানি, এটা ছত্রাক জাতীয় মানে রোগ। এটা একবার হইলে, চুলকানি হইলে অনেক হয় আর কি। এটা হয় যদি কোনো শরীরের যে স্যাঁতসেঁতে জায়গাগুলা, আমাদের শরীরের যে স্যাঁতসেঁতে জায়গা, ওইখানে একটা চুলকানি থেকে বা খোসপাচড়া, ওইগুলা থেকে আমাদের এই দাঁতটা শুরু হয়। হাজাও মানে এক ধরনের চুলকানি রোগ, ওই এমনই ছত্রাক দিয়ে, ছত্রাক জাতীয় রোগ আর কি। ঠিক আছে, এমন। চর্মরোগ অব্যর্থ মহা ঔষধ, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। চর্মরোগ মানে কি? ওই চামড়ার উপরের যে রোগটাকে, তাকেই আমরা চর্মরোগ বলে থাকি আসলে। হ্যাঁ, অনেক ধরনের লোক আছে। অ্যালার্জি, অ্যালার্জির ক্ষেত্রে নিমের পাতা কাজ করে কিনা এটা আমি জানি না, তবে হ্যাঁ নিমের পাতা কাজ করতে পারে। নিম গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ চারিয়ে উকি মারে আকাশে। যায়, কচি পাতাগুলো খায় অনেকে। আমি এমন একটা শুনছি, কোন ব্যক্তি যদি নিমের ডাল দিয়ে, আমি আমি শিওর না, আমি কোথায় যেন পড়েছি আর কি, হুমায়ুন আহমেদের কোন একটা ছোট গল্প বা উপন্যাস, না হুমায়ুন আহমেদ না, মানে কোথায় পড়েছে আমার মনে নাই। কোন ব্যক্তি যদি কোনো একটানা 30 বছর, 30 বছর সকাল এবং বিকাল
সকাল এবং বিকাল নিমের দাঁতন আছে না, নিমের ডাল দিয়ে দাঁতটা মাজে, তাহলে তাকে কোনো বিষধর সাপ কামড়াইলে তার নাকি কিছু হয় না। আমি এটা শুনেছি, পড়েছি বা শুনেছি কোথাও, আমি জানি না আর কি। মানে যদি 30 বছর একটানা প্রত্যেকদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে যদি কেউ ওই যে দাঁত ব্রাশ করে নিমের ডাল দিয়ে 30 বছর, তাহলে তার কোনো বিষধর সাপ বা বিষাক্ত কোনো পোকামাকড় কামড়াইলে তার কিছু হয় না। যাই হোক, এমনই কাঁচাই মানে অনেকেই পাতা নিয়ে খায় আর কি। আমিও নিম পাতার মানে আমি অনেক উপকার পেয়েছি আর কি। নিম পাতার আমি অনেক ভালো ফ্যান একটা, কারণ নিম পাতার ডাল বা নিম পাতার রস, আমি হচ্ছে আমার একটু ছোটবেলা থেকে অনেক গ্যাসের প্রবলেম ছিল, গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রোলজি যেটাকে আমরা বলি, গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। তা আমি এটা খাইছি আল্লাহর রহমতে লাস্ট 3 মাস ধরে। আল্লাহর বিশেষ রহমত, উছিলা আর কি। এই উছিলায় আর কি আমার আল্লাহর রহমতে নাই আর কি। শুধু মানে নিমের আমি নিমের ওই যে বড়ি খাইতাম, ছোট ছোট বড়ি করে খাইতাম আর কি। ওই সকাল আম্মু হচ্ছে একবার ভেজে, তেলে ভেজে ছোট ছোট গোল গোল করে বড়ি করে দিছিল একবার, আর একবার ভেজে একেবারে একটা গুঁড়া গুঁড়া করে দিছিল শিলে বা পাটায় বেটে। ঠিক আছে, আমার অনেক উপকার হয়েছে আর কি। যাও, কিংবা বেগুন, কিংবা ভেজে বেগুন সহযোগে মানে বেগুনের সাথে খায় অনেকেই, তাহলে একটা সবজি পাইলাম, নাম কি বেগুন। অনেক তিতা, হ্যাঁ অনেক তিতা। আবার এই তোমরা আবার অনেক বেশি নিমের পাতা খাও না, নিমের পাতার রস খাও না। নিমের পাতা কিন্তু কিডনিতে অনেক প্রবলেম করে, নিমের পাতার রস বা নিমের রস। হম, যাই হোক, এইসব হচ্ছে আমরা তাহলে এগুলা বুঝলাম আর কি। নিম পাতার গুণাগুণ আমরা বুঝলাম, বা নিম গাছের কথা বলেছে। আচ্ছা, বলছে যকৃতের পক্ষে ভারী উপকার। বলছে কচি ডালগুলা ভেঙ্গে চিবই কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কার প্রতি? এই যে মানে নিম গাছের পাতার প্রতি। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। হ্যাঁ, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। মানে এমন আর কি উপকারী একটা গাছ, যে আসলে নিম গাছ এমন একটা গাছ, কাটে না কিন্তু যত্নও করে না। ওই যে বলে কেটো না, কেটো না বইলাই শেষ, কিন্তু আবার কেউ যত্নও করে না এক্সট্রা ভাবে। হ্যাঁ, এখন কাটে না, যত্নও করে না। এখন আবর্জনা জমে এসে চারিদিকে, এবং চারিদিকে এমন বা গাছটা বড় হয়েছে কিন্তু চারিদিকে অনেক আবর্জনা, অনেক আবর্জনা আর কি। শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, এ সে আর এক আবর্জনা। মনে করো একটা গাছ এখানে জন্মিয়েছে, মানে ইমাজিন করো, এখন একটা গাছ জন্মিয়েছে, এটা হচ্ছে নিম গাছ। এখন এই গাছের নিচে অনেক আবর্জনা জমা, সবাই এসে দেখবা ময়লা আবর্জনা এখানেই ফেলাই। ফলাইলে কি হয়? এটা হচ্ছে তোমার কি হয়ে যায়, এতে ময়লা আবর্জনা জমে যায়। আবার কিছু কিছু পণ্ডিত কি করছে, এই টোটাল গাছটা আবার শান দিয়ে বাঁধিয়ে দিয়েছে। শান মানে কি? শান মানে সিমেন্ট, বালু, ইট এইগুলা দিয়ে পাকা করে দেয়া, পাকা করে দেয়া, চারিপাশে পাকা করে দিছে। বুঝতে পারছো শান কি? হ্যাঁ, গাছের সার বা পুষ্টি। হ্যাঁ, যাই হোক, এখানে কি পাকা করে দিছে। ওই যে তোমরা যদি যাও কোনো গাছের চারিদিকে পাকা করে দেয়, তুমি বসা বসা কি করো, মানে বসে থাকো আর কি। ঠিক তেমন এখানে যখন পাকা করে দিছে চারিপাশে, তখন এখানে ময়লাগুলো এখানে জৈমা বৃষ্টির পানি টানি পড়ে গন্ধ টন্ধ ছুটে যায়। শান কি? এখন এতক্ষণ কি বললাম, শান কি মৌরি? এই শান মানে তো বললাম পাকা করে দেয়া, চারিপাশে কি করে দেয়া, পাকা করে দেয়া, ইট সিমেন্ট বালু দিয়ে শান। তোমরা তো এখন টাইলস দেখে বড় হয়েছো, আমরা আগে দেখতাম পাকা, ওই যে কালো আকারের বা লাল আকারের কোনো কিছু দিয়ে পাকা করে দেয় এইভাবে, এটাকে বলা হয় শান। এই শান নিয়ে আর কোনো কথা আছে কারোর? কোশ্চেন করো, কারণ তোমরা এটা নিয়ে একবার শুরু করলে থামবা না। গোসল করার শান, হ্যাঁ, এই যে কলের পার শান পাকা করা, ওইটাকে শান বলা হয়। কলের পার গ্রাম অঞ্চলে যদি দাও দেখবে কলের পারে চারিপাশে শান, শান বাধাই করে দেয়া, অর্থাৎ পাকা করে দেয়া, এইটাই। ওকে, এটা মানে শেষ। ওকে, কেউ আর আবর্জনা। এখন দেখো, হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। আচ্ছা, ভালো করে শুনো, নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। মানে একটা লোক আইসো এই নিম গাছটার দিকে তাকায় আছে, কারণ এত উপকারী একটা গাছ কিন্তু তার কেউ যত্ন করতেছে না। ঠিক আছে, তো বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলা, কি রূপ। আচ্ছা, থেকে থেকে থোকা থোকা ফুলেরই বা কি বাহার।
এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, মানে কি নিম গাছটার অনেক পাম পট্টি দিচ্ছে আর কি। নিম গাছ তো অনেক কাজে লাগে, ঠিক আছে, কিন্তু ওই লোকটা আইসা বাইরে থেকে একটা লোক এসে তাকে কি করতেছে, প্রশংসা করতেছে। আর মানুষ যদিও পাম তবুও আরাম নাকি, মানুষ যদিও পাম দেয় তবুও আরামই লাগে নাকি। তুমি যদি অনেকে বলে তোকে কিন্তু সুন্দর লাগতেছে, হ্যাঁ তোমরা কিন্তু মনে সবাই বলে আরে না কি কস, তুমি বলে আরে না না এমনি আর কি, কিন্তু মনে মনে কিন্তু খুবই খুশি হও। ওই যে বলে না যদিও পাম তবুও আরাম। যাই হোক, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। তাহলে ওই গাছটা কি যে বলেছে কথা ঠিক, অর্থাৎ হ্যাঁ আসলে ঠিক কথা, আমি সবসময় ঠিক কথাই বলি আর কি, কিন্তু একটু কড়া ভাষায় হয়ে যায়, সবাই সেটা মেনে নিতে পারে না। অর্থাৎ কবিরাজ নয় কবি, নিম গাছটা আমি নিম গাছের মতো, তাই নাকি মোহাম্মদ রাফি? তোমার তোমার তাহলে ছাল বাকল পাতা টাতা যা আছে সব ছুঁড়ে আমরা তেলে ভাজবো। রাফি রেডি থাকবো। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। কেন তুই চলে যাবি কেন, তোর একটু পাম দিস আর তুই চলে যাবি? কত পরিমাণের খারাপ চিন্তা করছো, হ্যাঁ? মানে কেমনে ধরে ফিডাইতে হয়, তোরে একজন পাম দিল আর তুই চলে যাবি গা তার লগে? কি আজব ঘটনা রে ভাই। নিম গাছটা দেখো, আমি আবার পড়তেছি, নিম গাছটার ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। হ্যাঁ, কেন তুই চলে যাবি কেন, তুই বলছিস তোর উপকার হয়েছে, তুই মানুষের উপকার করতেছস, তোর একজন বললো তুই এই এলাকা ছেড়ে চলে যাবি গা? দুঃখে বলেছে, কিসের দুঃখ, হ্যাঁ আমরা উপকার করি না, তোমরা উপকার করো না মানুষকে। আচ্ছা, মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে, মানে কি গাছটা ইচ্ছা করলেও আর যাইতে পারতেছে না, কিন্তু মনে চাচ্ছে যাইতে। হ্যাঁ, এখন বলতেছে দূর চলে গেছে, বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। তাহলে কি, ওই যে ময়লা আবর্জনার মধ্যেই সে কি করলো, ওইখানে দাঁড়ায়া থাকলো। দাঁড়ায়া থেকে কি করলো, কিন্তু তার মন চাইলো ওই যে লোকটা এসে পাম মারছে তারে, বা তারে নিয়ে একটু প্রশংসা করছে, এই জন্য তার সাথে চলে যেতে চাইছিল, কিন্তু সে পারলো না। কেন পারলো না? কারণ সে নিম গাছের শেকড় মাটির অনেক নিচে চলে গেছে, যদি সে উঠে যায় তাহলে সে ওখানে মারা যাবে নাকি, তার আর বেঁচে থাকতে পারবে না। হ্যাঁ, এইদিকেও তার জ্ঞান আছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, ওদের বাড়ির গৃহকর্ম, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। তার মানে কি ওই গাছটা আর এই বউটা একই জিনিস। মানে এতক্ষণ যা বললাম, কার সম্পর্কে বললাম? এই নিপুণা, নিপুণা মানে দক্ষ, এখানে বইয়ের নাম না, নিপুণা মানে দক্ষ। মানে সে গৃহকর্ম, মানে কি গৃহের যত কর্ম করে সেই গৃহকর্ম নিপুণা দক্ষ লক্ষ্মী বউটার ঠিক একই দশা। মানে এতক্ষণ আমরা যে নিম গাছ সম্পর্কে বললাম, এই বউটা সম্পর্কে বললাম অ্যাকচুয়ালি। কার সম্পর্কে বললাম? এই বউটার সম্পর্কে বললাম। তার মানে বউটারও ওই কবির সাথে চলে যাইতে মন চেয়েছিল, কিন্তু সে করতে পারে নাই, যেতে পারে নাই। আসলে এখানে কবি বলতে তা না, এখানে যদি আমরা এই বউটার কথা বলি তাহলে কোনো ব্যক্তির কথা না, এখানে তার মাঝে মাঝে মন চায় সেই সংসার ছেড়ে চলে যেতে, কিন্তু সে পারে না। কারণ তার এই সংসারের সাথে কি যোগ হয়ে গেছে, তার বাচ্চা কাচ্চা, তার ফ্যামিলি এখানে তৈরি হয়ে গেছে। যেমন আমাদের আম্মুরা, তাই না? আমাদের আম্মুদের কথা যদি একটু চিন্তা করি তাহলে হয়ে যায়, কত কিছু স্যাক্রিফাইস করে এসে তারা আমাদের এই টোটাল ফ্যামিলিটাকে কি করছে, চালনা করছে, তাই না? সে জন্ম হয়েছে কোথাও একটা পরিবেশে, কিন্তু এখানে এসে কি করছে, দেখো তোমাদের জন্য বা আমাদের জন্য সে তার সংসার ছেড়ে চলে যাচ্ছে না, তাই না? অর্থাৎ তার অনেক ভালো ভালো জায়গা থেকে হয়তো বা অফার এসেছে, টাকা পয়সার অফার এসেছে, ভালো সুখে শান্তিতে রাখার অনেক অফার এসেছে, কিন্তু আমাদের আম্মুরা কি করে নাই, চলে যায় নাই। কাদের দিকে চাইয়া? আমাদের দিকে চাইয়া সে চলে যায় নাই তারা, কেননা জানে যে কি করেছে, আমার এই সংসার, আমার এই সংসার, আমার বাচ্চা কাচ্চা, আমার এই ফ্যামিলি নিয়ে আমার চলতে হবে। দেখো, তাই আমার আম্মুর কথাই যদি চিন্তা করি, সে বড় হয়েছে একটা পরিবেশে, তাই না? সে বড় হয়েছে একটা পরিবেশে, তার আম্মুর আব্বু, তার ভাই বোন, তাই না, এদেরকে ছেড়ে এসে আবার নতুন করে একটা পরিবেশে সে তার কি করেছে, পরিবেশ তৈরি করেছে। তা আমার আম্মুর কিন্তু অনেক হয়তো বা মন চাই কি করতে, যে আমি আবার আমার আম্মু আব্বু ভাই বোনের কাছে ফিরে যেতে চাই। অনেকবার হয়তোবা সে চেয়েছে, কিন্তু সে পারে নাই। কার কারণে পারে নাই? আমার কারণে পারে নাই, আমার ভাই বোনের কারণে পারে নাই হয়তোবা সে। কারণ এখানে একটা তার মায়ার মমতার
কি হয়েছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে। ঠিক তেমনি প্রত্যেকটা মেয়েকে এখানে এই গল্পের মাধ্যমে কি করেছে, ইন্ডিকেট করে দিয়েছে। এই যে একজন বলতেছে আমার আম্মু প্রাইমারি স্কুলে চাকরি ছেড়ে দিছে, আয় হায় দেখছো, তার আম্মু তার প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে দিয়েছে, মানে সরকারি চাকরি, যেখানে কি পেনশনই তার প্রায় কোটির কাছাকাছি পেনশন পাওয়া যায়, ছেড়ে দিয়েছে কিসের কারণে, বাচ্চা কাচ্চার কারণে, তার ছেলে মেয়ের কারণে। না আমি যদি চাকরি করি আমার ছেলে মেয়েকে মানে ভালো করতে পারবো না, ভালো করে পড়াশোনা করাইতে পারবো না। দেখো, কবিরাজ যিনি, আসো আমরা একটু শব্দার্থে চলে যাই। বলতেছে কবিরাজ যিনি গাছগাছালি পরিশোধন করে মানুষ রোগের চিকিৎসা করেন, মানে মানে গাছগাছালির মাধ্যমে কোনো রোগ বালায়ের চিকিৎসা করেন তাদেরকে কবিরাজ বলা হয়। কবি যিনি কবিতা লেখেন, গরম তেলে ভাজা, মানে নিম পাতা গরম তেলে ভাজলে মসমসে, এবং তা খেতে কি হয়, তা খেতে খানিকটা উপাদেয় হয়। উপাদেয় মানে কি, উপাদেয় মানে হচ্ছে খাওয়ার উপযোগী। খোসদাত মানে চুলকানির স্থানে লেপন করবে আর কি। পাতাগুলা খাও, মানে নিমের কচি পাতা খেলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শান দিয়ে বাঁধানো, এখানে ইট সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝাচ্ছে। শিকড় অনেক দূর চলে গেছে, মানে প্রতীকাশ্রয়ে বর্ণিত, প্রতীকাশ্রয়ে বর্ণিত মানে প্রতীকের, প্রতীক মানে রূপক, একটার মধ্যে দিয়ে আর একটা বোঝানো। নিম গাছের শেকড় মাটির গভীরে প্রবেশ করে এবং চারিদিকে বিস্তৃত হয়। লক্ষ্মী বউটার প্রতীক যেহেতু নিম গাছ, সেহেতু নিম গাছের শরীরে শিকড়ের সঙ্গে বইয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। ওই যে আমি যে কথাটা বললাম আর কি। আসো, আমরা বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল অদৃশ্য লোক 1947 গ্রন্থের অন্তর্গত নিম গাছ গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক অবয়বের মানে সীমানা বা সংক্ষিপ্ত বিষয় বক্তব্যের উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনায়ের পাতা, বাকল, ছায়ার ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষের প্রত্যাহিক ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্নও নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিম গাছে ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শেকড়, গাছটি যেতে পারে না, আসলে গাছ তো চলতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক দিয়েছেন সীমাহীন কথা রাখান, ওই যে একটা মহিলার কথা বলেছে বা মেয়েদের কথা বলেছে আর কি। এটা আসো নিম গাছ, আমরা প্রথম পোল কোশ্চেন চলে আসি। পোল কোশ্চেন, ফার্স্ট পোল কোশ্চেন, নিম গাছ গল্পের কোন সবজির নামের উল্লেখ আছে? বলো কোন সবজির নামের উল্লেখ করা হয়েছে? আরে আমি তো বললামই আনসার, এখানে কি বেগুন, বেগুনের কথা বলা হয়েছে। হুম, এখানে কি আছে, বেগুন, অর্থাৎ বেগুনের সাথে নিম পাতার রস খাইতে, নিম পাতা দিয়ে খাইতে অনেক মজা লাগে, এটা বলছে। আপনি তো 2 নম্বরে আসো। বলছে কত সালে বনফুলের সাহিত্যাঙ্গনে প্রবেশ ঘটে? এটা অন্তত 100% পারা উচিত নাকি? তাহলে কি 1915 সালে হবে? কারণ কি বলতো, 1915 সালে ওই যে স্কুলে কলেজে তিনি ছদ্মনাম ব্যবহার করে কবিতা লিখছিলেন, ওই তার সাহিত্যের হাতে খড়ি। হ্যাঁ, বই তো 1918-তে দেয়া, কেন 1918 দেয়া হবে না, 1915 হবে। 1918 দেয়া থাকলে, তোমাদের বইতে যদি দেয়া থাকে 18, তাহলে 18 দিয়েও কিন্তু 1915 হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ ভাইয়া, বইয়ে 1918 লেখা, কি কয় 1918 লেখা বইয়ে? আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করবা, তোমাদের বইতে যদি 1918 দেয়া থাকে তোমরা বইয়েরটা দিয়ে দিবা, কিন্তু অ্যাকচুয়ালি 1915 সালে তার সাহিত্যে হাতে খড়ি হয়, সাহিত্যাঙ্গনে প্রবেশ ঘটে আর কি। 15ই দেওয়া, ও আচ্ছা 1915-তে। ভাইয়া ফার্স্ট লাইন তিনটায় আবার বুঝাই দিবেন ভাইয়া, ফার্স্টের 3 লাইন ওকে বুঝাবো। টেক্সট বুকে 1900 দেওয়া আছে, আচ্ছা তাহলে 1900 টেক্সট বুকে তোমাদের যেটা দেয়া থাকবে সেটা দিবা। টেক্সট বুক যেটা দেয়া, যেটা দেয়া সেটা হবে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি 1915 সাল হবে তার কাজটা আর কি। যাই হোক, কিন্তু তোমরা টেক্সট বুক অনুযায়ী এটা দিবা, কারণ পরীক্ষাতে এটাই আসবে। আচ্ছা, আচ্ছা তারপরে আসো, আমরা চলে আসি কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন। আচ্ছা,
উপেক্ষিত শক্তির উদ্বোধন, লেখক পরিচিতি চলে আসো। জন্ম হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306, 24শে মে 1899, মৃত্যু হচ্ছে 29শে আগস্ট 1976, 12ই ভাদ্র 1383। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। করাচি মানে পাকিস্তানের করাচি। বলতে তার লেখায় তিনি সামাজিক অবিচার, পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এজন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়। মাত্র 40 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের আচ্ছা বলতেছে তাকে তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তার অসাধারণ সাহিত্যকর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেন, ডিলিট উপাধি প্রদান করেন। ডিলিট মানে কি? ডিলিট মানে ডক্টরেট অফ লিটারেচার। 9-এ 43, কিন্তু তোমরা মনে রাখবা 43, 100%। 43 বছর বয়সে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়, 40 বাদ। হ্যাঁ, ওকে। 10-এর টেক্সট বইয়ে 40 দেওয়া, 9মের টেক্সট বুকে 43 দেওয়া। আচ্ছা, কি এক কাহিনী রে ভাই, কই যাম 43-এ হবে আর কি। যাই হোক, 43 দিবা সবাই, 10, 9 যাই থাক, 43। আচ্ছা, তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় এবং অসাধারণ সাহিত্য কীর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে প্রদান করেন। আচ্ছা, 43 দিবা সবাই। আচ্ছা, এখন আসো আমরা তার কাব্যগ্রন্থের কথা বলি। আসো, অগ্নিবীণা। দেখো, তার কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়া নট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হুন্দল। দেখো, শিউলিমালা, ব্যথার দান, বৃত্তের বেদন, উপন্যাস বাঁধন হারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি। কেন? তার এইগুলা ছিল তার কি টোটাল কাব্যগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, গল্প গ্রন্থ, উপন্যাস। এই হচ্ছে তার টোটাল কাহিনী। হ্যাঁ, অর্থাৎ এখন তাহলে দেখো, তাহলে কত হবে? কাব্যগ্রন্থ, গল্প গ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ। দেখো, আমি একটা বলি, কাজী নজরুলের যত লেখা আছে সেগুলা ম্যাক্সিমাম টাইপ মারামারি, ফাইটিং টাইটিং। তুমি আছে মারামারি করা, মানে তোমার এইসব মারামারি, কাটটালামু, ফিটালামু, ছিটালামু, এমন টাইপের লেখা হচ্ছে সবসময় কাজী নজরুল আর কি। জাস্ট এটা আমি মনে রাখার জন্য আর কি, বিদ্রোহী টাইপের। হ্যাঁ, দেখো এখানে তুমি ম্যাক্সিমাম দেখবো অগ্নিবীণা, এটাতে কোনো সফট কিছু আছে? তুমি বলতে পারবা যে এখানে কোনো সফটের কোনো কিছু আছে? না, এখানে সফট কিছু নাই। তুমি কি কোনো বলতে পারবা হে প্রিয় চলো অগ্নিবীণা বাজিয়ে, বিষের বাঁশি বাজিয়ে তুমি আমি ঘুরে আসি? এটা কি কোনো বলা যাবে? তোমারে ধরে পিডাইবো বলে, বেটা তুই কি কস? হ্যাঁ, তোমারে ধরে কি পিডাবে? কারণ এইগুলা দ্বারা কোনো রোমান্টিকতা হয় না, এগুলা দ্বারা মারামারি কাটাকাটি হয়। তুমি প্রলয় শিখা দিয়ে কি কাউরে কোনো রোমান্টিকতা বুঝাইতে পারবা? পারবা না। হ্যাঁ, বলবে এই তোমার ওই প্রলয় শিখার হাসিতে আমি যেন মুগ্ধ হয়েছি। এখানে কি তোমার ধরে পিটাবে? তুমি যদি বলে এই মৃত্যু ক্ষুধায় তোমার দিকে চেয়ে আছি প্রিয়তম, বোঝাই বলবে এটা আবার কি ধরনের কি কইলি তুই? হ্যাঁ, পিটাবে। সুতরাং এখানে মনে করবা কাজী নজরুল। অপশনে তুমি যদি দেখো 4টা অপশন আছে। ডিরেক্ট চর, অবশ্যই ডিরেক্ট চর তো আসলে সিম্পল বিষয়, আরো অনেক কিছুই হতে পারে, গণধুলাইও হতে পারে আর কি। যাই হোক, কিন্তু আবার ওইদিকে যদি তুমি রবীন্দ্রনাথের কাছে যাও, রবীন্দ্রনাথের কিন্তু কোনো মারামারি কাটাকাটি পছন্দ করে না, সবকিছু তার রোমান্টিকতা। হম, যাক, রবীন্দ্রনাথ যখন পড়বো তখন আমরা জানবো। যেমন তার কবিতার ভেতরে কি কি আছে বলতো? আর যে আছে মনে করো সব চিত্রা, খনিকা, বলাকা, এগুলা সব মানে মেয়েদের নাম ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, রোমান্টিকতায় ভরপুর আছে। আসো, এইগুলা হচ্ছে আমরা কি করব, এইভাবে আমরা একটু মনে রাখবো কাজী নজরুল কোনগুলা, রবীন্দ্রনাথ কোনগুলা। কবি ইজ ব্যাক, ইয়েস। আসো তাহলে, হে মোর দুর্ভাগা দেশ। আচ্ছা, উপেক্ষিত শক্তির উদ্বোধনটা কি অ্যাকচুয়ালি? উপেক্ষিত মানে কি অ্যাকচুয়ালি, তাই না? কতবার শেখা খাইছে, তাই নাকি? আচ্ছা, আসো, উপেক্ষিতটা মানে কি অ্যাকচুয়ালি? উপেক্ষিত মানে কি নেগলেক্ট করা, কাউকে ইগনোর করা। ইগনোর তো একটা আসলে স্মার্ট ওয়ার্ড বলা হয়, ইগনোর একটা হাই লেভেলের ওয়ার্ড, বাট এটাকে কি বলতে হবে? নেগলেক্ট।
আমরা যাদেরকে নেগলেক্ট করি, যাদেরকে গুনার ভিতরে রাখি না, তোমাদেরকে কি গুনার টাইম নাই এমন শব্দ যাদেরকে বলি, তাদেরকে উদ্বোধন করার কথা বলেছে এখানে। কাজী নজরুলের মূল থিঙ্কিং হচ্ছে এটা, যে যাদেরকে আমরা অবহেলা করি, যাদেরকে আমরা বাদ দিই, যাদেরকে আমরা গুনার ভিতরে রাখি না, কাজী নজরুল তাদেরকেই কি করেছে, তাদেরকেই উদ্বোধন করার চেষ্টা করেছেন, তাদেরকেই উন্মোচিত করার চেষ্টা করেছেন। কেননা তারা ছাড়া একটা দেশকে কি করতে পারে না, উন্নতি করা সম্ভব নাই। একটা দেশকে যদি তুমি উন্নতি করতে চাও, একটা দেশকে যদি তুমি বিশ্বের দরবারে উপস্থাপন করতে চাও, তাহলে তুমি কি করতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, এই উপেক্ষিত শক্তি যাদেরকে নেগলেক্ট করে, যেমন রিক্সা চালক, যেমন দিন মজুর, যেমন কৃষক, যেমন শ্রমিক, যেমন মিস্ত্রি, যেমন মেথর, যেমন মনে করো সুইপার, যেমন ঝাড়ুদার, যেমন কাজের মহিলা, বা আমাদের বাড়িতে যাদের কাজ করে, যেদের আমরা খালা হিসেবে সম্বোধন করি, তাদেরকে যদি তুমি নেগলেক্ট করো, তাহলে একটা জাতিকে তুমি কখনো কি করতে পারবা না, উন্নতি করতে পারবা না। এইটাই কাজী নজরুল এখানে বুঝিয়েছে। ঠিক আছে, প্রকৃত মানুষ, হ্যাঁ, অর্থাৎ এদেরকেই কাজী নজরুল এদেরকে উদ্বোধন করা বলেছে, যেটা হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। বলতেছে আমরা কাদেরকে অপমান করি, যেমন আমরা যে রিক্সাতে উঠি, তুমি যে রিক্সা চালাও, রাস্তা দিয়ে যে রিক্সা যায়, তুমি তাদের কি কি বলে, খালি, আরে ওর নাম কি খালি, হ্যাঁ তোমরা ডাকে খালি যাবা নাকি, আরে খালি নাকি, একটা মানুষ তো গাড়িটা চালাইতেছে, তুমি তারে ডাকো, তার একটু ভালো বলে দেখো মামা, তো এটা কাদের ডাকি, তুমি কি কখনো একটা অফিসে রুমে গেছে একটা অফিসারকে কখনো মামা বলো, এ মামা একটা সই করে দাও তো, হ্যাঁ তুমি কি মনে করো একটা ব্যাংকের একটা ভালো সেকেন্ড ক্লাস অফিসার, তারকে কি কখনো মামা বলো, এ মামা এসেছি একটু ক্যাশ দিয়ে উঠায় দেন তো মামা, হ্যাঁ তাদেরকে কি ডাকো, আঙ্কেল ডাকো, তাই না, তাই না, এইভাবেই তো ডাকি, অথবা স্যার ডাকো। এখন তুমি কি রিক্সা চালককে স্যার ডাকবা, হ্যাঁ দেখতেই পারো, নো প্রবলেম, সমস্যা কি, সেও এক ধরনের তার নিজের বিজনেস, সেই মালিক, তুমি তার কাস্টমার, সুতরাং তুমি তাকে স্যারও বলতে পারো, স্যার যাবেন নাকি এখানে ধানমন্ডি 27, হ্যাঁ ডাকতেই পারো, নো প্রবলেম। এখন থেকে মামা ডাকবা, মামা ডাকলে দিব ফিডানি, অর্থাৎ আমরা জানি কাদেরকে মামা ডাকি, নিম্ন পর্যায়ে যারা, তাদেরকে না, পেশায় যারা, তাদেরকে মামা ডাকি না, তাদেরকে তুমি চাচা ডাকো, ভাই ডাকো, তাই না, ও চাচা চলেন একটু যাই, এখানে আপনি যাবেন, এ ভাই এখানে একটু যাবা, চলো তো, এমন আর কি। হ্যাঁ আমি আঙ্কেল ডাক, হ্যাঁ আঙ্কেল ডাকবা, সমস্যা কি, মামা কি, আরে মামা তোর কোন মা, তোর কোন মায়ের ভাই সে, তুই মামা ডাকোস, মামা কি, হ্যাঁ কিসের মামা, হ্যাঁ মানে, মানে বুঝলাম না এটা। হ্যাঁ তাইলে ওদেরকে নেগলেক্ট, ওরা বুঝেই যায় মামা ডাক হচ্ছে নিম্ন শ্রেণীর বা নিম্ন পেশাজীবী মানুষদের আর কি। সুতরাং আমরা আজকে যারা আছি, আজ থেকে আমরা চাচা ডাকবো, ভাই ডাকবো, কাকা ডাকবো, দাদু ডাকবো, এভাবে ডাকবো আর কি, আঙ্কেল ডাকবো, মামা না, মামা কিসের মা, হাসতে হাসতে শেষ, তাই নাকি। হ্যাঁ এই থেকে মামাটা মানা, যদি ইমাজিন করবা, তুমি মনে করো একটা ব্যাংকের এমডি, অথবা মনে করো যে একটা ম্যাজিস্ট্রেট রাস্তা দিয়ে তোমার দোকানে এসেছে, তোমার দোকানের ইয়ে করতে, ম্যাজিস্ট্রেট বলতে, মামা, ম্যাজিস্ট্রেট মামা এদিকে আসো তো, তোমার দিব কেলানি, একেবারে মামলা ঠুকে দিব, যা 1 লাখ টাকা জরিমানা, তুই আমারে মামা কইলি। যাই হোক, আজ আমাদের এই নতুন করিয়া ব্রো ডাকবো, ব্রো তুমি ডাকতে পারো রিক্সাওয়ালারে, তোমার বয়সী যদি কেউ থাকে, ব্রো যাবে নাকি, চলো, হ্যাঁ। আচ্ছা দেখ, নতুন করিয়া মহাজাগরণের দিনে, মহাজাগরণ শব্দের অর্থ কি, মহাজাগরণ হচ্ছে কোনো জাগ্রত হওয়া, কোনো কিছুকে জেগে ওঠা, বিশাল আকারে জেগে ওঠা। মামাকে মামু ডাকবো, আমিও মামাকে মামুই ডাকি, মামা না, মামাকে মামাই ডাকি, মামু তো ডাকি না। ছোট মামা যারা থাকে তাদেরকে মামু বলেও, মামু চলো, যাই হোক। অথচ আমাদের এই তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি, সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। ওই যে যাদেরকে তোমরা মামা বলে ডাকো, তারা হচ্ছে আমাদের কাছে ছোট লোক সম্প্রদায়, মানে আমাদের কাছে না, আমি তাদেরকে বা আমার কাছে সে সম্মানিত ব্যক্তি, বাট অন্যান্য যারা আছে ছোট লোক সম্প্রদায়, আমাদের অভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নানা নামকরণ করিয়াছে।
মানে যারা বড় লোক সম্প্রদায়, যারা দেখতে পারে না, তাই না? কিন্তু কোন যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহলে দেখিবে এই তথাকথিত ছোট লোক এর অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। ছোট লোক বলতে যাদের আমরা ওই যে রিক্সাওয়ালা তাদের তাদের ভাবি, তাদের অন্তরই আসলে স্বচ্ছ, আসলে রিয়েলি স্বচ্ছ। বুঝতে পারছো? এই ছোট লোক বুঝে, এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়া যে কোনো কার্য করিতে পারিতেছে, পারিতেছে না, তাহার কারণে এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। মানে তাদের হৃদয়টা স্বচ্ছ হইলেও তাদেরকে আমরা উঠতে দিচ্ছি না। সে যদি কোনো একটা কাজ করে তাহলে তাকে আমরা কি করতে পারি না, উঠতে দিচ্ছি না। এ তুই উঠবি কেন, তুই ছোট লোক মানুষ, এ তুই ছোট লোক মানুষ কেন তুই মানে হোটেলে গিয়ে একটা 5 স্টার হোটেলে তুই থাকবি। আমরা সবাই তার দিকে তাকাই, হাসি নাকি? আমরা তার দিকে সবাই কি করে হাসি, দেখছো মানে একটা আইসে 5 তারকা হোটেলে লুঙ্গি পরে একটা রিক্সা চালক থাকতে পারে না? থাকতে পারবো না, তার টাকা হয়েছে কিন্তু থাকতে দিব না আমরা। কেন সে থাকবে এখানে? সে তো ছোট লোক, এমন আর কি, আমরাই তাকে উঠতে দেই না। সে বেচারার জন্ম হইতেই সে ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট করিয়া, ছোট মনে করে সংকোচে জড়াতে তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোত ভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদের মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহর এর সৃষ্টি, তাহারাও যে মানুষের হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারেই ভুলিয়া যায়। মানে সেটাকে আমরাই করি, বলতেছে সেও তো একটা মানুষ, কিন্তু সে ভুলে যায় কাদের অত্যাচারে, আমাদের অত্যাচারে। আমরা যারা শিক্ষিত, আমরা যারা উচ্চ পর্যায়ে দাবি করি, তারা বলতেছে যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথার প্রচন্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতভাগা দিগকে, আমাদের এই সত্যিকার মানুষ দিগকে আমরা এই রকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এই অধপতন। মানে আমরা কেন এদেরকে এত নেগলেক্ট করছি, এই হচ্ছে আমাদের অধপতন। আমি একদিন হোস্টেল থেকে লুঙ্গি পরে হোটেলে গিয়ে টোকাই উপাধি পাইছিলাম। তা এটা সাহেব, এই হচ্ছে বাস্তব বাস্তব অভিজ্ঞতা তুমি পেয়েছো। তাহলে চিন্তা করো, তুমি এই যে অভিজ্ঞতাটা পেয়েছো, আল্লাহ যদি তোমাকে অনেক বড় করবে একদিন, দোয়া করি, তুমি তখন আর এই মানুষকে তুমি বুঝবা, মানুষকে তুমি দেখবা। উৎপীড়ন মানে কি? উৎপীড়ন মানে জ্বালাতন, নির্যাতন। তাই আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। হইবে কিভাবে? দেশের অধিবাসী লইয়াই তো দেশ, এবং ব্যক্তির সমষ্টিই তো জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলকে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। অর্থাৎ আমরা যাদেরকে নিম্ন ভাবতেছি, আমরা যাদেরকে ছোট লোক ভাবতেছি, তাদেরকে ছেড়ে দিয়ে যদি আমরা কোনোদিন বড় লোক হবার চেষ্টা করি, তাহলে আমরা কোনোদিনই তা হতে পারবো না। তোমরা ভদ্র সম্প্রদায় মানি দেশের দুর্দশা, জাতির দুর্গতি বুঝো, লোককে বুঝাইতে পারো এবং সে দুর্ভাগ্যের কথা কইয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। এ কথা নিরেট সত্য, তাহা তোমরাই বুঝো। বলতেছে তোমরা কি করতে পারো? একটা মানুষকে কাঁদাইতে পারো, অর্থাৎ তুমি নেতা হতে পারো, তুমি একটা বড় লোক হতে পারো, তুমি অনেক টাকা পয়সার মালিক হতে পারো, কিন্তু কি তুমি একটা বিল্ডিং বানাতে পারো? না। বিল্ডিং বানাইতে গেলে তোমাকে কার কাছে যেতে হবে? ওই ছোট লোক সম্প্রদায়ের কাছে যেতে হবে। এটা হচ্ছে একটা নিরেট সত্য, নিরেট মানে 100% সত্য। কাজেই তোমাদের এই দেশকে, জাতিকে উন্নতি করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, কোল মানে আদর, তোমার যদি এই আদর দিবার উদারতা থাকে, তাহাদিগকে শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি 100 বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিন সেই কাজ সম্পন্ন হইবে। মানে যে কাজটা তুমি পারছো না, তাদেরকে একটু ভালোবাসা দাও, একটু তাদেরকে, ভাই আপনার ভয়েস অনেক সুন্দর মেহেদি, পাম দিস না, যদিও পাম তবু আরাম। হ্যাঁ, পাম দিস না, পাম দিস না, আমি কিন্তু ওই যে কি জানি ট্রেনের চাকা ফুলমুনা। হ্যাঁ, যাই হোক, এ কথা হয়তো তোমরা বিশ্বাস হইবে না, একবার মহাত্মা গান্ধীর কথাই ভাবিয়া দেখো দেখি। তিনি ভারতের যে অসাধ্য সাধন করিতে পারিয়াছেন,
তিনি যদি এমন করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগিনা হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গ উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপন করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কি মানিত? কে তাহার কথার কর্ণপাত করিত? মহাত্মা গান্ধী কি করেছিল? হ্যাঁ, মহাত্মা গান্ধী কি করেছিল? সে তার, মহাত্মা গান্ধীকে তো চিনো, দেখেছো আর কি। মহাত্মা গান্ধীর জামা কাপড় পরতো না, কারণ কি? মানে জামা কাপড় পরতো, অল্প পরতো, কারণ কি? গরিবরা পরিপূর্ণ জামা কাপড় পরতে পারে না। গরিবরা যতটুকু খাইতো সেও সে বেলা খাইতো, গরিবরা এক বেলা খাইতো। এই জন্য তিনি একটা প্রধানমন্ত্রী হয়ে এক বেলা খাইতো। গরিবরা খালি পায়ে হাঁটতো, এই জন্য তার জুতা ছিল না, সে খালি পায়ে হাঁটতো। ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে তোমাদের মূল ঘটনা। যাই হোক, এখানে কি হচ্ছে, ওই যে একবার আমাদের নোয়াখালীতে কিন্তু একবার আইছিল, মহাত্মা গান্ধী বেড়াইতে আসছিল, এটা তো জানো তোমরা নাকি, তাই না? হ্যাঁ, নোয়াখালী আইছিল একবার। তার নোয়াখালী ওই মহাত্মা গান্ধীর অনেক প্রিয় খাবার ছিল হচ্ছে তোমার ছাগলের দুধ, অর্থাৎ ছাগির দুধ। তিনি অনেক পছন্দ করতো, এই জন্য সবসময় তার সাথে একটা করে ছাগল থাকতো, একটা দুইটা করে ছাগল থাকতো সবসময়। যেখানেই যাইতো একটা দুইটা করে তিনটা করে ছাগল তার সাথে থাকতো। এখন ওই নোয়াখালীতে একবার গেছে বেড়াইতে, রাতে বেড়াইতে গেছে, সকালে উঠে দেখে যে ছাগলটা আর নাই। কেন নাই? নোয়াখালী পাশে সে ছাগল মাইরা খায়া লাইছে। এই হচ্ছে একটা ঘটনা আর কি। তো হঠাৎ নোয়াখালীবাসী ছাগল রাতে মাইরা জবাই করে খায়া খায়া লাইছে আর কি। যাই হোক, এইটা কথা হচ্ছে মূল হঠাৎ করে মনে পড়লো। কে তাহার ইঙ্গিতে, আসো আমরা একটু এদিকে পড়াশোনা যাই। কে তাহার একটি ইঙ্গিত এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত, তাহার অভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছে। সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা হা করিয়া ব্যগ্র বাহুল মিলিয়া ছুটিয়াছে। হাই তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান করে নাই। মনে করো দুইটা লোক তোমার সামনে, জাস্ট দুইটা ব্যক্তি উপস্থিত, অপমান করেন কেন? আচ্ছা, নোয়াখালীকে অপমান করতেছি না, এটা একটা মজার বিষয়। এটাকে কি নোয়াখালীকে অপমান করলাম কিভাবে? তোমরা এটা মজার বিষয়টাকে মজার হিসেবে নিতে পারো না, এই জন্য তো আমরা আসলে নিম্ন দিকে চলে যাই। হ্যাঁ, আমরা আসলে কেন নিচের দিকে চলে যাই অত বেশি? এই যে তুমি যারা বললা নোয়াখালীকে অপমান করলেন কেন, এটা যদি তুমি অপমান নিয়ে নিলা, তার মানে তুমি শত্রুতা সৃষ্টি করে দিলা। এখানে কোনো অপমান নয়, এটা আমরা একটু মজা করে নিলাম, যেটা বাস্তব ঘটনা বললাম, একটু মজার ছলে বললাম, এই আর কি, তাই না? এই আর কি। আচ্ছা, আমি দিব এখন। দেখো, এখানে মূল ঘটনাটা আমি একটু দুইটা গল্পের কথা বলি। দেখো, মনে করো একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, একটা ব্যক্তি, সে মনে করো তার নিচে অনেক মানুষ, সে একটা নেতা, এইখানেও একটা নেতা দাঁড়িয়ে আছে, তার আশেপাশে অনেক মানুষ। তা এই নেতাটা কি করেছে? স্যুট টাই কোট, মানে রোলস রয়েলস কইরা, মানে মানে গাড়িতে কইরা চলে এসেছে, আইসা একটা মাইক নিয়ে ভাষণ দিচ্ছে, ভাই তোমরা কালকে আন্দোলনে যাবে, চলে আসবা। মানে গায়ে সেন্ট পারফিউম, 20,000 টাকা দামের সেনের পারফিউম মাইরা আইছে। এখন আর এই পাশে আর একটা ব্যক্তি, সে হেঁটে এসেছে, গরিবেরা যেভাবে বেশভূষা আছে সেই বেশভূষা নিয়ে এসেছে, তাই না? এখন তুমি বলো তো কোন ব্যক্তিটা এখানে তোমার কাছে প্রিয়? এখানে তো আম জনতা, আমরা সবাই ম্যাঙ্গো পিপল নাকি? হ্যাঁ, অর্থাৎ এই ম্যাঙ্গো পিপল আমরা কোন দিকে যাব? এই 1 নাম্বার ব্যক্তির দিকে যাব না সেকেন্ড ব্যক্তির দিকে যাব? আমরা সবাই সেকেন্ড ব্যক্তির দিকেই যাব কিন্তু, তাই না? কারণ সে জানে যে কিভাবে মানুষের সাথে মিশতে হয়, তাই না? কিভাবে সে মানুষকে মিশতে হয়, কিভাবে সে দেখেছে। এখন একটা বিপদ এসেছে, এ ডাকলে মানুষ বেশি যাবে, না এ ডাকলে মানুষ বেশি যাবে? এ ডাকলে মানুষ বেশি যাবে, তাই না? এইটাই হচ্ছে নেতা, এইটাই করেছিল। এটাই করেছিল কে? এটাই করেছিল মহাত্মা গান্ধী। এটার কথা এখানে বলা আছে আর কি। আসলে এই মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিয়ে পারে? বলতেছে, যদি পারো এমনই করিয়া ডাকো, এমনই করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো, দেখিবে ইহারাই যেন যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমরা কি অধিকার আছে?
ইহা তো আত্মার ধর্ম নয়, আত্মা তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, আর এই এক মহা আত্মার অংশ, তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? এই দেখো একটা কি লাইন, তুমি জাস্ট ইমাজিন করো, তুমি জাস্ট ইমাজিন করো তোমার জন্ম যে ঘরে হয়েছে, অ্যাক্সিডেন্টলি তোমার জন্মটা যদি কোনো বস্তিতে হতো, তখন তুমি কি করতা বলো? বস্তির কোনো একটা ঘরে হতো, তাহলে কি তুমি আজকে কি এইভাবে বসে বসে কাজ করতে পারতা? পারতা না। তুমি শুধু এই জিনিসটা ভাবো যে আজকে যে একটা বস্তির একটা ছেলে বা একটা মেয়েকে দেখে তুমি জাস্ট ইমাজিন করো ওই জায়গায় তুমি থাকলে কি হতো, ওই জায়গায় তোমার হলে কি হতো, তুমি কি করতা তখন? সুতরাং জন্ম মানে আমাদের কি এই জন্ম নিয়ে এত অহংকার করার কিছু নাই, তাই না? আমাদের জন্ম নিয়ে অহংকার করার কিছু নাই। আমাদেরকে কি করা দরকার? সব মানুষকেই ভালোবাসা দরকার। তুমি যদি এই চন্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এই সব হতাদর, উপেক্ষার আঘাত, হতাদর মানে অবজ্ঞা, উপেক্ষার এইগুলা আঘাত, বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরে উঠিবে না? তাহলে তোমার একটু জাস্ট ইমাজিন করো, আজকে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ স্কুলে, এই পড়তেছে ওই নামি দামি স্কুলে, মাসিক বেতন 5,000, 7,000, 10,000 টাকা করে, কিন্তু যার একটা বস্তিতে পড়তেছে সে একবেলা স্কুলে যাচ্ছে আর একবেলা মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে। জাস্ট তুমি চন্ডাল মানে একটা নিম্ন বংশ, নিম্ন বংশ, নিম্ন জাতের বংশকে চন্ডাল বলা হয়। অর্থাৎ ওই জায়গায় তোমার অবস্থান হতো, তুমি কি করতে? সুতরাং যে অবস্থায় থাকো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করো। আমাদের এই পতিত চন্ডাল ছোট লোক ভাইদের বুকে ধরি করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদের মতো দিন বসন করিয়া, দিন বসন মানে ভাস্বর মানে কি? ভাস্বর মানে টিকে থাকা, মানে একদম অবিনশ্বর, টিকে থাকবে অনেক দিন। তাহাদের প্রাণে তোমার প্রাণ সংযোগ করিয়া উচ্চ ছিঁড়ে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া বোধনবাসীতে সুর দেই, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ। ক্লেশ মানে দুঃখ, ব্যথা, বেদনা। ভাস্বর মানে কি তো বললামই। ওকে, দেখো বলছি কি, মুশিময় মানে কালিমাখাময়, কালিমাখাময় মানে অন্ধকার, অন্ধকার রাত, কৃষ্ণ বর্ণ, অন্ধকার। আচ্ছা, চন্ডাল মানে চাড়াল, মানে এক ধরনের ইয়ে, বা বোধনবাসী মানে বোধ জাগিয়ে তোলার বাসী, দৈন্য মানে দরিদ্র, যেটাকে দরিদ্র। পাঠ পরিচিতিতে চলে আসে, উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা সাহিত্যের নজরুল রচনাবলী থেকে চয়ন করা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনার, এর জাস্ট একটা প্রবন্ধ, যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা। আচ্ছা, ব্রেক দিব, আহারে ব্রেক, এতটুকু একটা ক্লাস। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় জাতিগত বিভেদ দূর করা আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। ঠিক আছে, বাংলা সাহিত্য না বাংলা একাডেমি ওটা। 3 নাম্বার ফুল কোশ্চেন আসো। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম অসুস্থ হন? এখানে দেখো 43 বছরও আছে, 40 বছরও আছে। আমি তোমাদের ওপেনলি বলে দিলাম, এই দুইটা থেকে যখন থাকবে, আমি আবার বললাম, এই দুইটা যখন থাকবে অবশ্যই 43, এবং অরিজিনালি 43, নট 40 বছর। ঠিক আছে, 40-এ দাগায়ও না কেউ, এখানে 40 হবে না, এটা 43-ই দিবা, তোমাদের বইতে ভুল আছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন, এখানে কি বাঁশির বাজানোর কথা বলেছে? উপেক্ষিত জাগিয়ে তোলার বাঁশিকে এক কথায় কি বলা হয়? মরণবাসী। হয় একদম, তো কয়েকজন দিতে মরণবাসী, এভাবে কি বোধনবাসী, মানে বোধ জাগানোর বাসী। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কি দেখবো? যে পার্টস অফ স্পিচ পড়েছি না, ওর ভেতরে আজকে 3টা দেখবো, বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম। 3টারই ক্লাসিফিকেশন আছে। বিশেষ্য মানে কি? যেগুলাকে নাউন বলি, অর্থাৎ নাউন, যেটার নাম, কোনো কিছু নামকে আমরা কি নাউন বলি না? যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু সমষ্টি স্থান কাল গুণ বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন এইগুলো একটা সহজ বিষয়। বিশেষ্য সাধারণত 6 প্রকার। নাম বিশেষ্য, কোনো ব্যক্তি স্থান
বা দেশ, কাল, সমষ্টি প্রভৃতি সুনির্দিষ্ট নামকে বিশেষ নাম বিশেষ্য বলে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রপার নাউন। কি নাম বলি? প্রপার নাউন বলি, তাই না? এই যে হচ্ছে তেমন যাই আছে আর কি, এটা দেখো আর কি। আচ্ছা দেখো, জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য বলতে জাতি বিশেষ্য বা সাধারণ বিশেষ্য নাম, যেমন মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, অর্থাৎ যেটাকে আমরা কমন নাউন বলে থাকি। বস্তুবাচক ম্যাটেরিয়াল নাউন, কোনো ব্যক্তি, দ্রব্য বা বস্তুর নির্মাণ, যেমন ইট, লবণ, আকাশ, অনেক সহজ। সমষ্টি, যেটাকে কালেকটিভ নাউন বলি। এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি। গুণবাচক, যেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। গুণগত অবস্থা বা ধারণা সম্পর্কে গুণ বিশেষ্য, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, তাই না, অনেস্টি, হ্যাঁ, এটাকে বুঝাইলে আমরা গুণবাচক বিশেষ্য বলি। তারপরে আমরা বলবো যেটা ক্রিয়া বিশেষ্য। যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। যেমন পঠন মানে পাঠ করা, খাওয়া, শয়ন করা, এই যে পাঠানো ইত্যাদি আর কি, যেটা বোঝায়, যেটা ক্রিয়া বোঝায়। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে, তাই না? ভাই একটু আস্তে আস্তে বলেন। ও আচ্ছা, এটা ওকে ওকে, আস্তে বলবো, সমস্যা নেই, বলছি। তারপর দেখো, বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। তাহলে যেটাকে আমরা ইংরেজিতে বলি কি প্রোনাউন। যেমন শিমুল মনোযোগ সে সাথে পড়াশোনা করতো, তাই সে, এই যে সে হচ্ছে একটা সর্বনাম, পরীক্ষায় ভালো করেছে। দ্বিতীয় বাক্যে সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে। সে বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গে বিভক্তি নির্দেশক বচন প্রভৃতি যুক্ত হয়, এটা তো আমরা জানি। সর্বনামের শ্রেণী বিভাগ। সর্বনামকে নিচে 9টি শ্রেণীতে ভাগ করা হয়, যেমন কি ব্যক্তিবাচক, আত্মবাচক, নির্দেশক, অনির্দিষ্ট, প্রশ্নবাচক, সাপেক্ষ, পারস্পরিক, সাকল্য বা সকলবাচক, অন্যবাচক। আসো আমি দেখে ফেলি। যেমন ব্যক্তিবাচকটা কি? কোন ব্যক্তিকে বোঝালে বলতে থেকে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। এই সর্বনাম 3 ধরনের। যেমন বক্তা পক্ষের, মানে যে কথা বলে, যেমন বক্তা পক্ষের আমি, আমরা, আমাকে, এটা বক্তা হয়। আর শ্রোতা মানে কি? তুমি, তোমরা, তুমি, তুই। যেমন হচ্ছে কি বলতো, আমি বক্তা মানে আমাকে বোঝাবে সবসময়, আমি, আমরা, আমাকে। তুমি শুনবা, সুতরাং তুমি। অন্য পক্ষের বা দ্বারা বক্তা এবং শ্রোতা ছাড়াও আরো একটা ব্যক্তি থাকবে দূর সম্পর্কিত, সে, তারা, তিনি। এই যেমন আর কি। যেমন আত্মবাচক সর্বনাম। আত্মবাচক মানে কি? কর্তা নিজেই কোনো কাজ করেছে, এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই ধরনের সর্বনাম ব্যবহৃত হয়। যেমন নিজে, সে নিজে অঙ্কটা করেছে, বা স্বয়ং, এগুলো বলা হয় আত্মবাচক। নির্দেশক সর্বনাম। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন এ, এই, এরা, ইনি, ও, ওই, ওরা, উনি, হ্যাঁ, এগুলো একই রকমের হয় প্রায়, হ্যাঁ। অনির্দিষ্টতা মানে অনির্দিষ্টতা বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন কেউ, কোথায়, কিছু, একজন, একজন এসে খবরটা দেয়, এই যে ইত্যাদি আর কি। প্রশ্নবাচক মানে কোনো কিছু যখন তুমি জিজ্ঞেস করবা, প্রশ্ন তৈরি করা, তৈরি করতে প্রশ্নবাচক সর্বনাম হয়, প্রয়োগ করা হয়। যেমন কে, কারা, কাকে, কারা, কি ইত্যাদি আর কি। সাপেক্ষ মানে একজন আর একজনকে ছাড়া হয় না। যেমন যারা যাবে তারা খাবে, সে যায়নি, যে যায়নি সে পায়নি, যেমন খাবার তেমন মজা, এমন আর কি। পারস্পরিক সর্বনাম। দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, নিজেরা, নিজেরা। সকলবাচক সর্বনাম। ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক হয়। যেমন সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব ইত্যাদি। অন্যবাচক সর্বনাম। নিজ, ভিন্ন, অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন অন্য, অপর, পর, অমুক ইত্যাদি। হিসাব ক্লিয়ার কিনা? এই জনগণ বুঝেছো কিনা? বুঝলে কি করবা? তো মাথা নাড়বা, ঝাঁকি মারবা। বিশেষণ চলে আসো নাকি। যে শব্দ দিয়ে বিশেষ্য সর্বনাম গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ সর্বনাম বলে। সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার, সমস, এইসব আর কি। বিশেষণের শ্রেণী বিভাগ আসলে এখানে দেখি বর্ণবাচক। কোন বর্ণবাচক যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা। গুণবাচক যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক। চালাক ছেলে, ঠান্ডা পানি। তারপরে বলতে অবস্থাবাচক যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ। চলন্ত ট্রেন, তরল পদার্থ। ক্রমবাচক যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক। 1 টাকা, 8 দিন। পূরণবাচক যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায়, তৃতীয় প্রজন্ম, 24। এটা বোঝা যাবে। পরিমাণবাচক আধা কেজি চাল, অনেক লোক, পরিমাণ বোঝাচ্ছে।
উপাদানবাচক, যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। যেমন দেখো, বেলে মাঠে পাথুরে মূর্তি, উপাদান বোঝাচ্ছে, কিন্তু ভালো করে মাথায় ঢুকায়, উপাদান। হ্যাঁ, বলতেছে দেখো, প্রশ্নবাচক, যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচক নির্দেশতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন কেমন গান, কতক্ষণ সময়, এগুলাকে বলা হয় প্রশ্নবাচক। বলছে নির্দিষ্টতাবাচক, যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন এই দিন, সেই সময়। তারপরে দেখো ভাববাচক, যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষায়িত করে সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। খুব ভালো খবর, খবরটা কেমন, ভালো। ঠিক আছে, গাড়িটা বেশ জোরে চলে, অর্থাৎ বেশ জোরে চলেছে গাড়িটা, এটা একটা ভাবকে ইন্ডিকেট করেছে, সুতরাং এটা ভাববাচক বিশেষ্য বলে। বিধেয়, বিধেয়টা কি দেখো, বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। যেমন দেখো, লোকটা পাগল, ওই পুকুরের পানি ঘোলা, অর্থাৎ লোকটা পাগল, অর্থাৎ বিধেয় অংশে যে বিশেষণটা বসবে তখন সেটাকে কি বলবে, বিধেয় বিশেষণ বলবে। যেমন সে প্রতিদিন প্রতিদিন দ্রুত স্কুলে যায়, সে প্রতিদিন ভালোভাবে স্কুলে যায়, অর্থাৎ এই যে ভালোভাবে স্কুলে যাচ্ছে, অর্থাৎ সে তো আমার উদ্দেশ্য। আর বিধেয় অংশে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা হচ্ছে বিধেয় বিশেষণ। ঠিক আছে, তো বিধেয় মানে কি, বিধেয় মানে হচ্ছে যেটাকে বলা হয় তোমার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট বলতে পারো আর কি, ইংলিশের ভাষায় যেটাকে অবজেক্ট বলতে। যেমন আমি যদি বলি সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন ভালো স্কুলে যায়, এই যে ভালো বললাম, দেখো সে প্রতিদিন স্কুলে যায় না, এখানে সেটা হচ্ছে উদ্দেশ্য, এটাকে কি বলা হবে, উদ্দেশ্য। আর এই যে স্কুলে যায়, ভালো স্কুলে যায়, এই ভালো স্কুলে যায় হচ্ছে বিধেয়। আর এক্সট অংশটাকে এটাকে বলে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, প্রেডিকেট, বিধেয় বা প্রেডিকেট। হ্যাঁ, অর্থাৎ এই যে হচ্ছে বিধেয়, অর্থাৎ এই দেখো ভালো স্কুলে যায় আমি লিখেছি না, এখন এখানে দেখো একটা অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ বিশেষণ আছে, সেই বিশেষণটা হচ্ছে এই ভালো। এই সে প্রতিদিন ভালো স্কুলে যায়, এই ভালোটা হচ্ছে তোমার বিশেষণ, সুতরাং এই সে ভালোটাকে কি বলা হয়, বিশেষণ বলা হয়। অর্থাৎ এই বিশেষণটাকে কি বলা হচ্ছে, তাহলে আমার বিধেয় বলা হচ্ছে। আর এই যে ভালো ব্যবহার করা হলো, এই ভালোটা হচ্ছে আমার বিধেয় বিশেষণ। আসো এখন আমরা চলে যাই এখানে পোল কোশ্চেনে চলে আসি, 5 নাম্বার পোল কোশ্চেন। কোনটি গুণ বিশেষ্য, কোনটি গুণ ইন্ডিকেট করেছে, গুণ ভালো করে বুঝে আনসার দিও, 100% আনসার চাই। যাই হোক, এখানে হচ্ছে অবশ্যই অনেকের হয়েছে, দেখো এন্ড করলাম। গুণ বিশেষ্য, গুণ বিশেষ্য কোনটি, দেখো রেজাল্ট শেয়ার দিলাম, স্টপ শেয়ার। তোমরা যৌনতা দিয়েছো, ভোজন দিয়েছো, এখানে হবে না, এখানে শুধু হবে আনন্দ। কাহা কি আনন্দ আকাশে বাতাসে ফুলে আর ফলে, এগুলো গান আছে না, তোমরা গাও না এগুলা, তোমরা তো গান শোনো আজকে শুধু। ফুল হবে, আচ্ছা যাও, ফুল হবে না, এখানে হবে আনন্দ। ভাই আপনি আমাদের, আচ্ছা এখন চলে যায় সাপেক্ষ সর্বনাম কোনটি। সাপেক্ষ সর্বনাম মানে কি, ওই যে আমরা সেন্টেন্স পড়ি না, হ্যাঁ এই তো গুড হচ্ছে অনেকেরই। সাপেক্ষ সর্বনাম কোনটি, সাপেক্ষ মানে কি একজন ছাড়া, আপনি তো ট্রেনের চাকা, আসলে তো ভুলে গেছিলাম, তো আমি তো ভুলে গেছিলাম মনের ভুলে। আচ্ছা যাই হোক, দেখো সাপেক্ষ সর্বনাম কোনটি, দেখো সাপেক্ষ সর্বনাম কিন্তু একটা ছাড়া আর একটা হয় না, যেমন তুমি ছাড়া আমি বাঁচবো না প্রিয়, এমন বলে না, বাংলা সিনেমা মানে সাপেক্ষ সর্বনাম। ওই যে তোমার দেখবা যে বলতেছে, ওই একটা সিনেমার ডায়লগ শুনেছো কিনা, বলতেছে তোকে আমি মেরে ফেলবো, বলতেছে আমাকে, আমার কাছে মারলে তো আমাকে কিছুই পাবে না বাবা, বলছে কেন, বলছে আমার তো সবকিছু মাসুদের কাছে, বলছে তাহলে মাসুদকে মেরে ফেলবো, বলছে মাসুদকে মেরেও তো কোনো লাভ হবে না বাবা, কারণ না মাসুদের সবকিছু আমার কাছে, তাহলে তোদের দুজনকেই মেরে ফেলবো, তাই না। এইটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম, বুঝতে পারছো, যেমন তেমন, মানে একজনকে ছাড়া আর একজন চলবেই না। হুম, এটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। হ্যাঁ, যাই হোক, এটাকে সাপেক্ষ সর্বনাম হিসেবে তোমরা মনে রাখবা। এখানে দেখো তোমরা অনেকে আনসার দিয়েছো পরস্পর, নিজেরা নিজেরা যেমন তেমন, এখানে হবে যেমন আর তেমন। হ্যাঁ, তুমি ছাড়া আমি বাঁচতাম মা প্রিয়, হ্যাঁ তোরে তোরে গুলি করবো। আচ্ছা যাই হোক,
আসলে লাস্ট ফিনিশিং এ তোমাদের ক্লাসটা আসলে অ্যাকচুয়ালি শেষ। আমাদের লাস্ট ফিনিশিং এ একটা ক্লাস জাজমেন্টাল পুল আছে, এটাতে সবাই অ্যাটেন্ড করবা।